2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি। এবং লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। আগামী বছর অর্থাৎ 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 6 জুন। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এই তথ্য জানান। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি, অর্থাৎ 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। বহিরাগতদের অবাধ প্রবেশ এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটছে দাবি করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ নারী শিক্ষার্থীদের হেনস্থা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তি বহিরাগত বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জে হাফিজিয়া মাদ্রাসায় 9 বছর বয়সী ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে জেলা শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় ওই ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে শিক্ষার্থী নুরি সাফিকে অন্যান্য শিক্ষার্থীদের সামনে একটি কাঠের স্কেল দিয়ে মারধর করেন শিক্ষক সাকির আলী। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চালিয়ে যেতে দেখা যায় তাকে। পরে শিশুটির অভিভাবকরা থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞার পর নদীতে নেমেছেন ইলিশ শিকারী জেলেরা, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বাজারে তাই দামও বাড়তি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীতে ইলিশের আকাল বলছেন গবেষকরা। ভোলা ও শরীয়তপুরের পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ভোলা সদর উপজেলার কাঠিরমাথা গ্রামের জেলে সৈয়দ মাঝি ও মনির মাঝি দুজনে মিলে জাল ফেলেছেন মেঘনা নদীতে। ইলিশের দেখা নেই। সকাল ও বিকেল 2 বেলা জাল ফেলে তারা পেয়েছেন কিছু বাটা ও তপসী মাছ, যা ঘাটে বিক্রি করে মিলেছে মাত্র 500 টাকা। সকাল পর্যন্ত 2 ঘন্টা মাছ ধরছি, কোনো ইলিশ পাই নাই। আগে বৃষ্টি হইতো, মাছ টাছ পাইতাম না, এবার বৃষ্টি বাদল হয়েছে, আলা ইলিশ মাছ দেয় না। এই 2 মাঝির মতো একই অবস্থা জেলার প্রায় 3 লাখ জেলের। ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়েছে দেশের প্রায় 33% ইলিশ আহরণের জেলা ভোলার বাজারে। সংসার খরচ, দাদন ও এনজিও কিস্তি পরিশোধের হিসাব তাদের মিলছে না। রাত্রি 3টা বাজে খেউলিয়া, সারা রাত্র মনে করেন এই সকাল 10টা বাজে টান দিছি, মাছ আইছি মনে করি একটু 3টা বেচলাম 800 টাকা। সারাদিন পাইও একটা পাই, আবার 2টা পাই। মাছ কম,
দামও তাই আকাশ ছোঁয়া। বাজার থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। ইলিশ মাছ কিনতে আইসা রুই মাছ কিনতেছি। সে ইলিশ মাছ তো দেখা যায় না, হয়তো দুই একটা দেখা যায়, এটার দাম অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি, বলছেন এই ইলিশ গবেষক। গবেষণার মাধ্যমে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দেশের ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার। বিস্তর গবেষণা করে এই বিষয়ে সময়োপযোগী সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে ইলিশ সম্পদ একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে বলে মনে হয়। কেউ জাল ফেলছেন, কেউ জাল টেনে তুলছেন নৌকায়। এমন দৃশ্য এখন শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে। তবে ইলিশ শূন্য তাদের জালও। 2 মাসের নিষেধাজ্ঞার পর মাছের দেখা না মেলায় দিশেহারা শরীয়তপুরের জেলেরা। আমরা 10-15 মাসের জল বেয়ে নিজের সংসারের চালান খুব দুমাদিনে চলতে আছে। এখন আমরা মাস্টার পাইতে আছি না, সংসারই আমাকে চলে না। জেলা মৎস্য অধিদপ্তর বলছে প্রথম কয়েকদিন মাছ কম পাওয়া স্বাভাবিক, ধীরে ইলিশের পরিমাণ বাড়বে। আগামী অর্থ বছরে আমাদের যে জাটকা সংরক্ষণের পরে যে ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন, যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা অর্জন করতে পারবো। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালী পাড়ায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী 14তম সুকান্ত মেলা। বুধবার বিকালে উনুশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এরপর কবি সুকান্তের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। কবি ভক্ত, সাংস্কৃতিক প্রেমী আর এলাকাবাসীর পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে কবি সুকান্তের পৈতৃক ভিটা। আগামীকাল শেষ হবে 3 দিন ব্যাপী এই মেলা। সবারই উচিত হলো এই দিনটাকে গুরুত্ব দিয়ে হবে। সুকান্তের যে সংগ্রাম, ত্যাগ এবং তার যে কবিতার যে উপজীব্য, এটা সমস্ত বাঙালিদের মুখে মুখেই আছে। অতএব সেই কারণেই আমরা এটাকে আমাদের হেরিটেজ হিসাবে আমাদের একটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ে এটা আমরা অন্তর্ভুক্ত করব। প্রতি বছর যে মেলা, এই ঐতিহ্যটাকে ধরে রাখা। কবি সুকান্ত ভট্টাচার্য যে স্পিরিট ধারণ করতেন, যে জীবনী শক্তি ধারণ করতেন, এই শক্তিটা যেন আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এর মধ্য দিয়ে আমরা দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নিতে চাই। দেশের খবরে পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। সোনারগাঁওয়ে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত। এবং সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 3 জন নিহত। বিরতির পর দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে মোহাম্মদ খাদিমুল নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। আজ ভোরে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ খাদিমুল উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার কাছে ৭৮ BSF ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দলের গুলিতে খাদিমুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় ও সহযোগীরা তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের হামলায় সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী শাহনাজ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। নিহতের স্ত্রী জানান, গত রাত 12:30টার দিকে 4 থেকে 5 জনের একদল মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর তারা ঘরে ঢুকেই তার স্বামীর হাত পা বেঁধে মারধর করে। পরে গলায় অস্ত্র ধরে আলমারি থেকে নগদ 60,000 টাকা, প্রায় 5 ভরি স্বর্ণালংকার সহ আনুমানিক 12 লাখ টাকার মালামাল লুট করে। তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় দেশের 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। ভোর
4টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা মালবাহী কভার্ড ভ্যানটিকে একই দিক থেকে আসা একটি ছোট পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মিরেরটেক বাজারে ট্রাকের ধাক্কায় গোপালদি পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হন। সকাল 9টায় নিজ মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি। পঞ্চগড়ের ওটোয়ারী উপজেলায় 12 আউলিয়ার বাজারে আজ চলছে বার্ষিক উরস ও 12 আউলিয়ার মেলা। এই উপলক্ষে প্রতি বছর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে মেলায় সমবেত হন হাজারো মানুষ। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। কমপ্লেক্সটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটি মূলত এখানে রয়েছে দুইটি আউলিয়ার মাজার। তো আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে সকাল থেকে কিন্তু হাজার হাজার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এই মাজার ঘিরে তারা তাদের কিন্তু মনের যে কামনা তারা জানাচ্ছেন এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে তারা কিন্তু এই মাজারগুলি জিয়ারত করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা এখানে সমবেত হচ্ছেন এবং এই মূল যে কমপ্লেক্স ভবনটি রয়েছে এর পাশেই যে পুকুর ঘাটটি রয়েছে আপনারা দেখতে পাবেন। এই পুকুর ঘাটের যে দক্ষিণ পাশে সেখানেও কিন্তু একটা মাজার রয়েছে। এছাড়া পূর্ব এবং উত্তর পাশেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি মাজার। মোট 12টি মাজার রয়েছে। এই মাজারগুলিতে 1300 শতাব্দীর দিকে ইয়েমেন থেকে আগত যারা সুফি আউলিয়া রয়েছেন তারা কিন্তু এই অঞ্চলটিতে এসেছিলেন মূলত ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং তারা কিন্তু এখানেই তারা দেহত্যাগ করেন এবং তাদের যে সমাধি সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে কিন্তু 12 আউলিয়া মেলা অনুষ্ঠিত হয়। যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব বিভিন্ন মানত নিয়ে এই মাজারে প্রতি বছর এসে থাকেন। এই বছর তার ব্যতিক্রম নয় এবং তারা কিন্তু এখানে মাজার জিয়ারত করেন। এরপরে তারা তোবারক নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরেন। তো আমাকে যেমনটি জানাচ্ছিলেন ভক্তরা দর্শনার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই মেলা উপলক্ষে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার যেমনটি জানানো হয়েছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে স্বেচ্ছাসেবক বাহিনী তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আজকে সারাদিন ব্যাপী এই মেলাটি চলবে এবং রাতেও কিন্তু যেমনটি জানানো হয়েছে যে রাত 12টা 1টা পর্যন্ত এই মেলা কিন্তু চলবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। দেশের খবর এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর দেশের খবর, সবাইকে আবারও আমন্ত্রণ। দর্শক, ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি 4 ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। সেখানে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আসলে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, তাদের পরিচয় সম্পর্কে জানাবেন এবং স্বজনদের প্রতিক্রিয়াও একটু জানতে চাইব। প্রথমে জানিয়ে রাখি যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ওমানে যেটি বলছিলাম যে এটি গত পরশুদিন ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এখানে আসার পরে। তবে যেহেতু 5টি ভাইয়ের মধ্যে 4টি ভাই কর্মক্ষম অর্থাৎ কাজ করতো তারা এবং একসাথে এই ওমানে তারা থাকতো এবং গত পরশুদিন তারা মারা গিয়েছেন এবং গতকালকে রাতে সেই খবরটি এই বাড়িতে এসে পৌঁছায়। আমরা অবশ্য এই খবরটি আজকে সকালে জানতে পারি এবং এখানকার প্রশাসনিক যে কর্মকর্তা ইউনো সবার সাথে আমরা কথা বলেছি, তারা অবশ্য জানিয়েছেন যে এটি সরকারিভাবে আসলে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখানে নানানজন নানানভাবে নানান ধরনের কথা বলছে। কেউ বলছে বিস্ফোরণে মারা গিয়েছে, কেউ বলছে গাড়ির মধ্যে কিছু ঢুকিয়ে রাখা হয়েছে, এবং নানান ধরনের তথ্য আমরা পাচ্ছি। তবে একটা জিনিস সংক্ষেপে শেষ করি, অবশ্য এখনকার ভিতরে যে পরিস্থিতি, তার মা কিন্তু খুব আপসেট, অর্থাৎ আমরা ভিতরে ঢুকতে পারছি না। মহিলারা সবাই কান্নাকাটি করছে, যেহেতু সব মহিলারা রয়েছে ভিতরে, যার কারণে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছি না। এবং বড় ছেলেটি 4 বছর আগে বিয়ে করেছে, তার একটি ছেলে একটি মেয়ে রয়েছে, একদম ছোট, অর্থাৎ মেয়েটির বয়স 3 বছর এবং ছেলেটি একদম সদ্য অল্প কিছুদিন আগে ভূমিষ্ঠ হয়েছে। এবং মেজর ছেলেটিও বিয়ে করেছে এবং সেটি সম্প্রতি বিয়ে করেছে, তার অবশ্য কোনো ছেলে পেলে নাই। আর বাকি যে 2জন তারা বিয়ে করেনি, সেদিন তথ্য আমরা পেয়েছি। অবশ্য এখানকার যে খালতো ভাই রয়েছে যিনি এখানে সকাল থেকে নিয়োজিত রয়েছেন, আমরা তাকে একটু যুক্ত করে নিই। আচ্ছা, আপনি আমাকে একটু সংক্ষেপে বলেন যে আপনারা আসলে কি চান, আর এই খবরটি আপনারা কখন শুনেছেন, যে উনি কখন মারা গেছে, একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আসসালামু আলাইকুম। আমরা খবরটা শুনেছি কালকে 6টার দিকে।
আমরা সবাই চাই আমাদের খালাতো ভাইগুলা তাড়াতাড়ি যেন ইয়াতে বাসায় ফিরে আসে। মানে আপনাদের কারো কাছে কোনো আবেদন আছে কিনা বা কি ব্যাপার? সরকারের কাছে আবেদন আছে আমাদের খালাতো ভাইগুলো যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। যে সুস্থ তো আসতে পারবে না, মৃত হলেও কি তাড়াতাড়ি চলে আসে। ধন্যবাদ। যে আসলে ওনাদের পরিবারের এখন সর্বশেষ দাবি হচ্ছে যাতে ওনাদের এই মৃতদেহটি সরকারি উদ্যোগে খুব তাড়াতাড়ি দেশে ফিরে আনা হয়, সেজন্য একটা দাবি আমাদেরকে জানানো হচ্ছে। তো সব মিলে আসলে এই বাড়িতে যে শোকের মাধ্যম চলছে, এবং আমরা কেউ সব মহিলারা থাকার কারণে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছি না, বাইরে থেকে আসলে যতটুকু দেখালাম বা এই হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। পাবনার ঈশ্বরদী মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চলছে তোলপাড়। পরে খুঁজে পাওয়া একটি উকুননাশকের বোতল সন্দেহের তালিকায় থাকলেও চিকিৎসকদের ধারণা গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছিল শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে সহকর্মী রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। বুধবার দুপুর 1টা। প্রতিদিনের মতো পাঠদানের মাঝে হঠাৎই শ্বাসকষ্ট, খিঁচুনি ও বমির উপসর্গ নিয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকে মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণীতেও ছড়িয়ে পড়ে একই উপসর্গ। অতি অল্প সময়ের মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়ে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর 53 শিক্ষার্থী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ডেকে শিক্ষার্থীদের ঈশ্বরদী হাসপাতালে নেন শিক্ষকরা। অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত 10 জন। তবে তারা আশঙ্কামুক্ত। বিচ্ছিরি গন্ধ যে পড়ে, স্যাররা বলে তোমরা নাক ধরে নিচে যাও সবাই। পরে আমরা ব্যাগটা নিয়ে নাক ধরে নিচে যাই। তো হয়ে পড়ছি, বুকের ভিতর ব্যথা করতেছিল আর মাথা ঘুরতেছিল। ঘটনার পর শ্রেণীকক্ষে পাওয়াও একটি উকুননাশক স্প্রের বোতল ঘিরে দানা বাঁধে সন্দেহ। তবে একে মাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগ বলেই ধারণা চিকিৎসকদের। পাশাপাশি অপুষ্টি ও দীর্ঘ সময় শিক্ষার্থীদের খালি পেটে থাকাও কারণ হতে পারে। ওইখানে যে বোতলটা পাওয়া গেছে ওটা উকুননাশকই ডাক্তাররা বলছে। এখন ওটাতে ল্যাবে পাঠাইছে, এখন কিছু ছিল কিনা এটা আমরা তো পরে রুমেও দেখছে, ডিবির লোকজন আসছে, পুলিশ আসছে, সবাই এসে দেখছে, কিছু নাই। যে বোতলটা নিয়ে আসছিলেন সে বোতলের গায়ে লেখা ছিল হচ্ছে ইনসেক্ট কিলার মাইট অ্যান্ড মাইস, মানে হচ্ছে গিয়ে মাথার উকুন এবং আরশোলা জাতীয় মারার যে ওষুধ, যেটা এটা উপরে লেখা ছিল, কিন্তু বোতলের ভিতরে অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটাই ছিল কিনা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ। 2-1টা বাচ্চা অসুস্থ হলে বাকি বাচ্চাগুলো সব প্যানিক ডিসঅর্ডারই আমি মনে করছি। রহস্য উদ্ঘাটনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে কাজ শুরু করেছেন পুলিশ ও শিক্ষা বিভাগের তদন্ত কমিটি। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবর এই পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে এসে নামগুলো দেখে নেব আরও একবার। 2027 সালের এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত। সোনারগাঁওয়ে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত। এবং সড়ক দুর্ঘটনায় 2 জেলায় 3 জন নিহত। দেশের খবর এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।